একটা ইট পাশে একটা রাখলাম, এই বিন্দুটাকে লক্ষ্য করো, দুটোর সঙ্গে সম্পর্ক তিনটের সঙ্গে সংযুক্ত। ওয়েলকাম স্টুডেন্টস, বিজ্ঞান বিথি চ্যানেলে আজকে আবারও তোমাদের জন্য আমি একটা নতুন বিষয় আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সলিড স্টেট, অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা। তো আলোচনা শুরু করার আগে আমার ছাত্রছাত্রীদের বলবো, যারা তোমরা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতে হবে কি, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সেটা জানতে পারবে। কেমন? তো চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, তোমরা জানো যে প্রকৃতিতে অসংখ্য পদার্থ রয়েছে। তার মধ্যে কিছু পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে, কিছু তরল অবস্থায় থাকে, কিছু আবার কঠিন অবস্থায় থাকে। তো আজকের আলোচনা মূলত সেই কঠিন অবস্থায় থাকা পদার্থগুলোকে নিয়ে। তো কঠিন অবস্থায় যে পদার্থগুলো থাকে তাদেরকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করি তাদের গঠনের ভিত্তিতে। কিরকম? একটাকে বলা হয় কেলাসাকার কঠিন, আর একটাকে বলা হচ্ছে অনিয়তকার কঠিন। কেলাসাকার কঠিনটা কি না, যে সমস্ত কঠিন পদার্থের উপাদান কণাগুলো সুনির্দিষ্ট এবং পর্যায়ক্রমিক বিন্যাসে থাকে এবং যাদের এই বিন্যাসটা কেলাসের মধ্যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, তাদেরকে আমরা বলি কেলাসাকার কঠিন পদার্থ। আর যাদের ক্ষেত্রে এরকমটা থাকে না, অর্থাৎ যাদের উপাদান কণাগুলো সুনির্দিষ্ট পর্যায়ক্রমিকভাবে সজ্জিত থাকে না, আর যদিও সামান্য সজ্জিত থাকে সেটা শর্ট রেঞ্জ অর্ডারে হয়, অর্থাৎ অল্প দূর পর্যন্ত বিস্তৃত থাকে, এই ধরনের পদার্থগুলোকে আমরা কি বলবো? অনিয়তকার কঠিন পদার্থ। তো এর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই যে কেলাসাকার কঠিন পদার্থ বললাম, দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের সার্কেলগুলো, এইগুলো কিন্তু উপাদান কণাগুলোকে নির্দেশ করা হচ্ছে এবং এরা দেখো কি সুন্দরভাবে সুনির্দিষ্ট পর্যায়ক্রমিক বিন্যাসে আছে। তো এটাকেই বলা হচ্ছে রেগুলার প্যাটার্ন। এই রেগুলার প্যাটার্নে থাকলেই কিন্তু সেটা কেলাসাকার কঠিন পদার্থ হয় এবং এই যে প্যাটার্নটা, এটা কিন্তু লং রেঞ্জ অর্ডার, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে কেলাসের মধ্যে। কিন্তু যখন আমরা এইরকম দেখব ইরেগুলার প্যাটার্ন, তখন কিন্তু সেটা অনিয়তকার কঠিন পদার্থ হয়ে থাকে এবং এদের মধ্যে কিন্তু এই যেটুকু নিয়মিত সজ্জা থাকে সেটা আবার শর্ট রেঞ্জ অর্ডার হয়ে থাকে, বেশি দূর পর্যন্ত থাকে না। এগুলোকে আমরা অনিয়তকার পদার্থ বলি। কেলাসাকার কঠিন পদার্থের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরা অসংনম্য প্রকৃতির হয়, অর্থাৎ রিজিড বা নন ডিফর্মেবল। যে সমস্ত পদার্থকে চাপ প্রয়োগ করলে তাদের আকৃতির পরিবর্তন ঘটে তারা হচ্ছে সংনম্য পদার্থ। এখন কেলাসাকার কঠিন পদার্থের কণাগুলো এরা তো রেগুলার প্যাটার্নে থাকে এবং লং রেঞ্জ অর্ডারে থাকে, সেই কারণে এদেরকে চাপ প্রয়োগ করে এর আকৃতির পরিবর্তন করা যায় না। সেই কারণে এরা রিজিড বা নন ডিফর্মেবল, অর্থাৎ অসংনম্য প্রকৃতির হয়। অন্যদিকে অনিয়তকার পদার্থের উপাদান কণাগুলো যেহেতু ইরেগুলার প্যাটার্নে থাকে এবং শর্ট রেঞ্জ অর্ডারে থাকে, সেই কারণে এদেরকে চাপ প্রয়োগ করলে এদের আকৃতির পরিবর্তন ঘটানো সম্ভব হয়। সেই কারণে এরা সংনম্য প্রকৃতির বা ডিফর্মেবল। এছাড়া কেলাসাকার কঠিন পদার্থের গলনাঙ্ক কিন্তু নির্দিষ্ট এবং গলনের সময় যে লিনতাপ সেটাও কিন্তু নির্দিষ্ট থাকে। অনিয়তকার পদার্থের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক বা গলনের সময় যে প্রয়োজনীয় লিনতাপ এটা কিন্তু নির্দিষ্ট নয়। তো মোটামুটি বোঝা গেল। তো এবারে আমরা আজকে যে আলোচনাটা করব কঠিন পদার্থ নিয়ে, সেটা মূলত এই কেলাসাকার কঠিন পদার্থ নিয়ে কিন্তু আলোচনাটা হবে। এখন দেখো, কেলাসাকার কঠিন পদার্থকে আমরা তাদের মধ্যে উপাদান কণাগুলোর মধ্যে যে বন্ধন থাকে সেই বন্ধনের ভিত্তিতে আমরা চারটি ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করা যায়? আয়নীয় কেলাস, ধাতব কেলাস, সমযোজী কেলাস এবং আণবিক কেলাস। তো এক একটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আয়নীয় কেলাস কাদের বলবে না, আয়নীয় যৌগের মধ্যে কি থাকে? ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে,
অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন স্থির তড়িৎ আকর্ষণে আকৃষ্ট হয়ে কঠিন পদার্থ তৈরি করে, কেলাস তৈরি করে, তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো? আয়নীয় কেলাস। যেমন ধরো NaCl, KCl, এই যৌগগুলো কিন্তু আয়নীয় কেলাস। ধাতব কেলাস কাকে বলবো? না, ধাতব পরমাণুগুলো যখন ইলেকট্রন ত্যাগ করে ধাতব ক্যাটায়নে পরিণত হয়, সেই ইলেকট্রন এবং ধাতব ক্যাটায়ন ওই ধাতুর মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণে আকৃষ্ট হয়ে থাকে। এটাকে ধাতব বন্ধন বলা হয়। এই ধাতব বন্ধনে আবদ্ধ ধাতব ক্যাটায়ন এবং ইলেকট্রন দিয়ে যে কেলাসটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? ধাতব কেলাস। বিশুদ্ধ ধাতুগুলোর ক্ষেত্রে এই ধরনের কেলাস দেখা যায়, যেমন ধরো কপার, সোডিয়াম, নিকেল, অন্যান্য আরো অনেক ধাতুর ক্ষেত্রে দেখা যায়। এই যে এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে দেখো ক্যাটায়ন গুলো রয়েছে, সব ধাতব ক্যাটায়ন গুলো রয়েছে, এবং তারা যে ইলেকট্রন গুলো ত্যাগ করে সেগুলো কোথায় থাকে? এই আন্তঃস্থানিক জায়গাগুলো থাকে, ইন্টারস্টেসিয়াল স্পেসে থাকে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে থাকছে এই ইলেকট্রন গুলোর সঙ্গে ক্যাটায়নের তীব্র স্থিরতাড়িতিক আকর্ষণ ক্রিয়া করে, এবং এইভাবে তারা কি করে? নির্দিষ্ট ভাবে সজ্জিত হয়ে একটা কেলাস তৈরি করে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? ধাতব কেলাস। এবারে আসি সমযোজী কেলাস। সমযোজী কেলাসে কি হয় না, উপাদান কণাগুলো সাধারণত পরমাণু হয়, এবং এই পরমাণুগুলো যখন পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটা জালক তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে, তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো? না, সমযোজী কেলাস, বা অনেক ক্ষেত্রে এটাকে নেটওয়ার্ক কেলাসও বলা হয়। যেমন ধরো হীরক, সিলিকন কার্বাইড, গ্রাফাইট। এখানে এই হীরকের ক্ষেত্রে কার্বন পরমাণুগুলো কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা ক্রিস্টাল বা কেলাস তৈরি করে, একটা জালক তৈরি করে। আবার গ্রাফাইটের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয় কার্বন পরমাণুগুলো দিয়ে কি তৈরি করে? গ্রাফাইট তৈরি করে। সেই কারণে এই গ্রাফাইট, হীরক বা সিলিকন কার্বাইড এইগুলো যে ধরনের কেলাস তৈরি করে সেটাকে আমরা কি বলবো? সমযোজী কেলাস। কারণ এখানে উপাদান কণাগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। আর থাকলো আণবিক কেলাস। যখন কঠিন পদার্থের মধ্যে অণুগুলো আন্তরাণবিক আকর্ষণ বলে যুক্ত হয়ে কেলাস গঠন করে, তখন সেটাকে কি বলা হয়? আণবিক কেলাস। এই যে আন্তরাণবিক আকর্ষণ বল, সেগুলো কি ধরনের হয়? লন্ডন বল হতে পারে, ডাইপোল ডাইপোল আকর্ষণ হতে পারে, হাইড্রোজেন বন্ধনও হতে পারে। যেমন দেখো এখানে কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন সালফার ডাই অক্সাইড, কঠিন H2 অর্থাৎ বরফ, এরা কিন্তু আণবিক কেলাস গঠন করে। এই কঠিন CO2 এর ক্ষেত্রে আমরা কি করব? দেখব না, এখানে লন্ডন বলের মাধ্যমে এই CO2 অণুগুলো কিন্তু পরস্পর আকৃষ্ট হয়ে একটা কেলাস গঠন করে। সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ দেখতে পাবো। আর এই বরফের মধ্যে কিন্তু জলের কণাগুলো কিভাবে থাকে না, হাইড্রোজেন বন্ধনে যুক্ত থেকে একটা কেলাস তৈরি করে। তো আমরা মোটামুটি কঠিন পদার্থের শ্রেণীবিভাগ করেছি, কেলাসাকার কঠিন, অনিয়তকার কঠিন, আর তার মধ্যে থেকে আবার কেলাসাকার কঠিন কত রকমের হয় সেটা জানলাম। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ধরো একটা তোমাকে পদার্থ দেবে, দিয়ে বলবে এটা কি ধরনের কেলাস, বা চারটে অপশন দেবে, 4 রকমের পদার্থ দেবে, সেখান থেকে বলবে সমযোজী কেলাস কোনটা, ইত্যাদি এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। তো সেই সময় কিন্তু বিষয়টা মাথায় থাকে না, পুরোটা গুলিয়ে যায়। তো ওই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা কিন্তু একটা সহজ পদ্ধতি অবলম্বন করব। একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, দেখো অনায়াসে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। দেখো, যদি দেখো যে প্রদত্ত যে পদার্থটা রয়েছে সেটা আয়নীয় যৌগ, তাহলে চোখ বন্ধ করে একদম নিশ্চিন্তে লিখে দাও যে ওটা আয়নীয় কেলাস। যদি দেখো যে বিশুদ্ধ ধাতু, যে পদার্থটা রয়েছে সেটা বিশুদ্ধ ধাতু, তাহলে তুমি সেটা নিশ্চিন্তে লেখো যে এটা ধাতব কেলাস। আর যদি দেখো যে
হীরক রয়েছে বা গ্রাফাইট রয়েছে, সিলিকন কার্বাইড বা বোরন নাইট্রাইট, কোয়ার্টজ বা সিলিকন, জার্মেনিয়াম, এইগুলো রয়েছে, তাহলে কিন্তু সেটাকে তুমি কি লিখবে? সমযোজী কেলাস। এই কটা একটু মনে রাখতে হবে। এবারে এইগুলো বাদ দিয়ে আর যা কিছু থাকবে, সেখানে যদি তুমি দেখো যে মোটামুটি কঠিন অবস্থায় আছে এবং তার অণু থাকছে, তাহলে তুমি সেটাকে নিশ্চিন্তে কি লিখবে? আণবিক কেলাস। মানে যেমন ধরো এই যে কঠিন CO2, বরফ বা কঠিন অ্যামোনিয়া, কঠিন সালফার ডাই অক্সাইড ইত্যাদি, এগুলো অণু আকারে পাওয়া যায় এবং এটা কঠিন যদি বলা হয়, তাহলে অবশ্যই তুমি সেটাকে কি লিখবে? না আণবিক কেলাস। বোঝা গেল? তো আমরা মোটামুটি কেলাস কত রকমের হয়, হ্যাঁ, সেটা জানলাম। কিন্তু এই কেলাস কিভাবে তৈরি হয়? তো যতটুকু আলোচনা হয়েছে সেখান থেকে তোমরা বুঝতে পারলে যে উপাদান কণাগুলো যদি রেগুলার প্যাটার্নে একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে, তাহলে সেটা কেলাস তৈরি করে। কিন্তু এর ভেতরেও একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে, দেখো একটা উদাহরণ দিই। তোমাকে যদি বলা হয় যে একটা ইট নিয়ে তুমি একটা রুম তৈরি করো, তুমি কি পারবে? পারবে না। তুমি কি করবে? ইটগুলোকে একটা সুনির্দিষ্ট সজ্জায় সাজাবে, তাহলে দেখবে সেটা একটা রুম তৈরি করবে। আর ওই রুমগুলো, অনেকগুলো রুম মিলে কি হবে? একটা বিল্ডিং তৈরি হবে। এখানে কেলাস হচ্ছে এই বিল্ডিং, আর ইট হচ্ছে উপাদান কণা। তাহলে রুমটা কি? রুম হচ্ছে এখানে একক কোষ, অর্থাৎ উপাদান কণাগুলো পরপর সজ্জিত হয়ে একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন তৈরি করে, যেটাকে বলা হচ্ছে একক কোষ। এই একক কোষ বারবার পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে? একটা কেলাস, স্ফটিক জালক। ঠিক আছে? দেখো এখানে উদাহরণটা, এই ধরো ইটগুলোকে সাজিয়ে আমরা রুম পাই, অনেকগুলো রুম মিলে কি তৈরি হয়? বিল্ডিং। সেরকম এই উপাদান কণা, তারা এইরকম নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়ে একটা জ্যামিতিক গঠন তৈরি করেছে, এটাকেই বলা হচ্ছে কি? একক কোষ। আর এই একক কোষটা ত্রিমাত্রিক ভাবে, পাশাপাশি উপরে নিচে ত্রিমাত্রিক ভাবে সজ্জিত হয়ে পরপর জুড়ে গিয়ে কি তৈরি করেছে? এই স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে কিন্তু স্ফটিক জালক। বোঝা গেল ব্যাপারটা? এখন আমরা এই একক কোষ কিভাবে ত্রিমাত্রিক ভাবে যুক্ত হয়ে এই স্ফটিক জালকটা তৈরি করে সেটা তোমরা দেখো। এইটা দেখো একটা ত্রিমাত্রিক ভাবে রয়েছে, এটা একটা একক কোষ। এই একক কোষটা একই রকম একক কোষ এইরকম পরপর জুড়ে গিয়ে কি তৈরি করবে? না কেলাস তৈরি করবে, স্ফটিক জালক। স্ক্রিনটা লক্ষ্য করো, দেখো এই দেখো উপরের দিকে পাশাপাশি আবার সামনে এইদিকে এইরকম যুক্ত হয়ে গিয়ে বারবার রিপিট হয়ে গিয়ে এই যে পুরো স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে কিন্তু কেলাস জালক বা স্ফটিক জালক। ঠিক আছে? তো এই যে কেলাস, এবারে আমরা কেলাস এর যে একক কোষ, সেই একক কোষ সম্বন্ধে কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব। টাইপস অফ এ ইউনিট সেল। ইউনিট সেলকে আমরা দুটো ভাগে ভাগ করব, প্রিমিটিভ ইউনিট সেল আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেল কাকে বলবো? না যদি উপাদান কণাগুলো একক কোষের শুধুমাত্র কর্নারে থাকে, তাহলে সেই একক কোষকে বলবো প্রিমিটিভ ইউনিট সেল। এই ধরো একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে এই যে উপাদান কণাগুলো শুধুমাত্র একক কোষের এই কর্নারে রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? একটা প্রিমিটিভ ইউনিট সেল। আর যদি উপাদান কণাগুলো একক কোষের কর্নারে শুধু না থেকে একক কোষের অন্যান্য অংশেও থাকে, তাহলে কিন্তু আমরা সেই একক কোষকে বলবো নন প্রিমিটিভ ইউনিট সেল। যেমন ধরো এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কর্নারে তো আছেই, তাছাড়াও কিন্তু এর ভেতরে রয়েছে, তাহলে এটা একটা নন প্রিমিটিভ ইউনিট সেল। আরো অনেকগুলো রয়েছে দুটো, তারাও প্রত্যেকে কিন্তু নন প্রিমিটিভ ইউনিট সেল। এখন আমরা যে একক কোষ নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ঘনকাকার একক কোষ। একক কোষ বিভিন্ন আকৃতির হতে পারে, তো আমরা মূলত ঘনকাকার
একক কোষ নিয়ে আলোচনা করব। তো ঘনকাকার একক কোষগুলোর মধ্যে যে একক কোষের শুধুমাত্র কর্নারে উপাদান কণাগুলো থাকে তাকে বলা হয় এসসিসি বা সিম্পল কিউবিক সেল বা সরল ঘনকাকার একক কোষ। আর যে একক কোষে ঘনকাকার একক কোষে কর্নারে উপাদান কণা থাকা ছাড়াও একক কোষের ভেতরে বডিতে দেহের ভেতরে একটা উপাদান কণা থাকে সেটাকে বলা হচ্ছে বিসিসি বা বডি সেন্টার কিউবিক সেল। দেখো এইখানে যে থাকছে এটা কি কোন জায়গাতে থাকছে না এই ঘনকের যে কর্ণগুলো ছেদ করছে যে বিন্দুতে ঠিক সেই জায়গাতে যদি একটা উপাদান কণা থাকে তাহলে এই একক কোষটাকে আমরা বলবো বডি সেন্টার কিউবিক সেল বা দেহ কেন্দ্রিক ঘনকাকার একক কোষ। আর যদি কণাগুলো কর্নারে থাকবে এবং তাছাড়াও অন্যান্য উপাদান কণাগুলো ওই একক কোষের পৃষ্ঠতলে 6টা পৃষ্ঠতল রয়েছে এই পৃষ্ঠতলগুলোতে পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো না এফসিসি বা ফেস সেন্টার কিউবিক সেল বা এটাকে বলা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। আর যদি এই যে বাহুগুলো রয়েছে একক কোষের এগুলোকে বলা হয় প্রান্ত, প্রান্তগুলোর মধ্যবর্তী বিন্দুতে মধ্যবর্তী স্থানে যদি উপাদান কণা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ইসিসি বা এজ সেন্টার কিউবিক সেল বা প্রান্ত কেন্দ্রিক ঘনকাকার একক কোষ। ঠিক আছে, তো এই যে একক কোষগুলো আমরা জানলাম এদের একটু বিস্তারিত আলোচনা করব। একটি একক কোষের যে কোনো একটি শীর্ষবিন্দু কতগুলো একক কোষের সঙ্গে যুক্ত থাকে সেটা আমরা জানার চেষ্টা করব। আসলে একটি একক কোষের যে কোনো একটি শীর্ষবিন্দু অনুরূপ আরো 7টি একক কোষের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ একটি শীর্ষবিন্দু মোট 8টি একক কোষের সঙ্গে যুক্ত থাকে। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা উদাহরণের সাহায্য নেব। ধরো একটা ইট তোমাকে দেওয়া হলো, সেই ইটের পাশাপাশি আর একটা ইট তুমি রাখলে, দেখবে দুটো ইটের একটি কমন শীর্ষবিন্দু পাওয়া যাচ্ছে। ওই ইটের উপর যদি আরো একটা ইট রাখো দেখবে তৃতীয় ইটেরও একটি শীর্ষবিন্দু ওই পূর্বের দুটো ইটের একটি কর্নারের সঙ্গে কিন্তু সংযুক্ত হচ্ছে। তো বিষয়টা অ্যানিমেশনের সাহায্যে বোঝার চেষ্টা করো। একটা ইট পাশে একটা রাখলাম, এই বিন্দুটাকে লক্ষ্য করো, দুটোর সঙ্গে সম্পর্ক 3টের সঙ্গে সংযুক্ত, 4টে, 5টা ইটের, 6টা ইটের সঙ্গে সংযুক্ত, 7টা, এই 8। এই ইটটাকে যদি আমরা এখানে সরিয়ে দিই তাহলে সংযুক্ত করি তাহলে এই যে বিন্দুটা এটা কিন্তু এটারও সঙ্গে যুক্ত। তাহলে দেখতে পাচ্ছ একটি শীর্ষবিন্দু এই যে ইটের যে এই কর্নার গুলো এগুলোকে আমরা শীর্ষবিন্দু বলছি। তো এখানে যে অ্যানিমেশনটা তোমরা দেখলে সেখানে দেখতে পাচ্ছ যে একটি শীর্ষবিন্দু একই রকম 8টি ইটের সঙ্গে সংযুক্ত। তাহলে একই রকম ভাবে কেলাসের ক্ষেত্রে একটি শীর্ষবিন্দু 8টি একক কোষের সঙ্গে সংযুক্ত থাকে। তো অ্যানিমেশনটা আরেকবার তোমরা দেখো, দুটো, 3টের সঙ্গে যুক্ত, 4টের সঙ্গে, 5টার সঙ্গে, 6টা, 7টা এবং 8, এটা এখানে যুক্ত করলেও এটার সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এবারে ভেবে দেখো একটি শীর্ষবিন্দু যদি 8টি একক কোষের সঙ্গে যুক্ত থাকে তাহলে ওই শীর্ষবিন্দুতে যদি একটি কণা থাকে তাহলে সেই কণার পুরোটা তো একটা একক কোষের জন্য বরাদ্দ নয়, ওই কণাটা 8টি একক কোষের ক্ষেত্রে বরাদ্দ। তাহলে প্রতিটি একক কোষের জন্য কতটা বরাদ্দ থাকে? আসলে একটি একক কোষের ক্ষেত্রে একটি কণার 8/1 বরাদ্দ থাকে, কারণ শীর্ষবিন্দুতে থাকা একটি কণা 8টি একক কোষের সঙ্গে যুক্ত থাকে, সেই কারণে একটি একক কোষের ক্ষেত্রে ওই কণাটির 8/1 বরাদ্দ থাকে। দেখো এখানে একটি কণা 8টি একক কোষের সঙ্গে যুক্ত রয়েছে,
সুতরাং এটি সমান 8 ভাগে বিভক্ত হয়ে যাবে এবং প্রতিটি একক কোষের ক্ষেত্রে তার 8 ভাগের 1 ভাগ বরাদ্দ থাকবে। তো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এবারে আমরা যে ঘনকাকার যে একক কোষগুলো আমরা আলোচনা করেছিলাম আগে, অর্থাৎ সরল ঘনকাকার একক কোষ, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, এই যেগুলো আলোচনা করেছিলাম, এইবারে এই একক কোষগুলো তৈরি করতে গেলে মিনিমাম কতগুলো কণা প্রয়োজন সেটা এবারে আমরা জানবো। তো প্রথমে জানার চেষ্টা করব একটি সরল ঘনকাকার একক কোষ তৈরি করতে গেলে কতগুলো কণার প্রয়োজন। দেখো, এটা একটা সরল ঘনকাকার একক কোষের ছবি, যার 8টি শীর্ষবিন্দুতে কণা রয়েছে। তো যেহেতু প্রতিটি শীর্ষবিন্দুতে থাকা কণার 8 ভাগের 1 ভাগ একটি একক কোষের ক্ষেত্রে বরাদ্দ হয়, তাহলে এই শীর্ষবিন্দুতে যে 8টি কণা রয়েছে, তাহলে এই একক কোষটা তৈরি করতে গেলে কিন্তু 8টি কণার প্রয়োজন নেই। কতগুলো কণার প্রয়োজন হবে? একটি কণার প্রয়োজন। কেন না, প্রতিটি কর্নারে 8 ভাগের 1 ভাগ থাকছে, তাহলে 8টি কর্নারে মোট কত থাকছে? 1/8 ইন্টু 8, অর্থাৎ 1। বোঝা গেল? তো এটা দেখো অ্যানিমেশনের সাহায্যে, এইখানে প্রত্যেকটা কর্নারে 8 ভাগের 1 ভাগ রয়েছে, তাহলে 8টি 1/8 অংশ জুড়ে গিয়ে কি তৈরি হলো? একটি কণার সমান তৈরি হলো। সুতরাং আমরা বলবো একটি সরল ঘনকাকার একক কোষ তৈরি করতে গেলে কটা কণার প্রয়োজন? একটি কণার। বোঝা গেল? এরপরে আমরা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ তৈরি করার ক্ষেত্রে কতগুলো কণা প্রয়োজন সেটা নির্ণয় করব। দেখো, এইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের চিত্র। এখানে শীর্ষবিন্দুতে 8টা শীর্ষবিন্দুতে কণা রয়েছে, আর প্রত্যেকটি পৃষ্ঠতলের কেন্দ্রে কণা রয়েছে। এখন প্রশ্ন হলো, শীর্ষবিন্দুতে যে কণাটা থাকে সেটা তো আমি বুঝতেই পারলাম, আগেই আলোচনা করলাম যে কণাটা সমগ্র অংশ থাকে না, 8 ভাগের 1 ভাগ একটি কণার জন্য বরাদ্দ থাকে। এখন এই পৃষ্ঠকেন্দ্রে যে কণাটা থাকে সেটা কি সম্পূর্ণভাবে একক কোষের জন্য বরাদ্দ? উত্তর হচ্ছে না, এটি দুটো একক কোষের জন্য বরাদ্দ থাকে। তাহলে একটা একক কোষের ক্ষেত্রে কতটা অংশ থাকে? অর্ধেক অংশ থাকে। একটি কণার অর্ধেক অংশ একটি একক কোষের জন্য বরাদ্দ থাকে। কারণ কি, একটা পৃষ্ঠতল পাশাপাশি দুটি একক কোষের মধ্যে শেয়ার হয়। কিরকম? দুটো একক কোষ রয়েছে, এই দেখো কিরকম ভাগ হয়ে গেল। তাহলে একটি কণা দুটো একক কোষের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়, তাহলে একটি একক কোষের ক্ষেত্রে কতটা বরাদ্দ থাকে? অর্ধেক অংশ। তাহলে টোটাল গণনাটা কি রকম হবে? দেখো ছবিটা, এটা একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ছবি। 8টি শীর্ষবিন্দুতে 8 ভাগের 1 ভাগ করে রয়েছে কণাগুলো, আর এই পৃষ্ঠতলে রয়েছে এক একটি কণার অর্ধেক অংশ। তাহলে শীর্ষবিন্দুতে যে অংশগুলো রয়েছে 8টি 8 ভাগের 1 ভাগ, সেটা যুক্ত হয়ে একটা কণার সমান হবে। আর 6টি পৃষ্ঠতলে অর্ধেক অংশ করে রয়েছে, তাহলে মোট পৃষ্ঠতলে রয়েছে 3টি কণা। ব্যাপারটা কিরকম? দেখো, শীর্ষবিন্দুতে থাকা ওই 8 ভাগের 1 ভাগ অংশগুলো যুক্ত হয়ে একটি কণার সমান হবে, একটি কণা হলো। আর এই পৃষ্ঠকেন্দ্রে যেগুলো রয়েছে সেইগুলো যুক্ত হয়ে 3টি কণা সমান হবে। কিরকম? দেখো, দুটো করে পৃষ্ঠকেন্দ্রে দুটো জুড়ে গিয়ে একটি কণা হবে, মোট হবে 6টা পৃষ্ঠতলে অর্ধেক করে থাকলে তাহলে মোট 3টি কণা হবে। তাহলে এই পৃষ্ঠকেন্দ্রে থাকছে 3টি কণা আর শীর্ষবিন্দুতে থাকছে একটা কণা। তাহলে টোটাল একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ তৈরি করতে গেলে আমার কতগুলো কণা লাগবে? 4টি কণা। গণনাটা দেখো, 1/8 ইন্টু 8 প্লাস হাফ ইন্টু 6 সমান 1 প্লাস 3 সমান 4। অর্থাৎ যদি পরীক্ষা প্রশ্ন আসে যে একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ তৈরি করতে গেলে কতগুলো কণার প্রয়োজন, উত্তরটা হবে 4।
তো একই রকম ভাবে আমরা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠনের জন্য কতগুলো কণা প্রয়োজন সেটা হিসেব করব। দেখো, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ অর্থাৎ বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক সেল, তো এটা একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, শীর্ষবিন্দুতে কণা রয়েছে এবং দেহকেন্দ্রে একটি কণা রয়েছে। এখন শীর্ষবিন্দুতে তো একটি কণার 8/1 থাকে, এরকম 8টি শীর্ষবিন্দুতে মোট একটি কণা। আর দেহকেন্দ্রে যেহেতু একটি কণা রয়েছে এবং এই কণাটা কিন্তু কোনো একক কোষের সঙ্গে শেয়ার হচ্ছে না, একটি একক কোষের ভেতরেই রয়েছে, সেই কারণে এটা সমগ্র অংশটাই কিন্তু একটি একক কোষের ক্ষেত্রে বরাদ্দ। তার মানে মোট কণা সংখ্যা কত হচ্ছে? 2টো। দেখো, শীর্ষবিন্দুগুলোতে যে 8/1 রয়েছে সেগুলো জুড়ে গিয়ে কত হচ্ছে? একটি কণার সমান হচ্ছে। আর দেহকেন্দ্রে যেটা রয়েছে সেটা কোনো একক কোষের সঙ্গে যেহেতু যুক্ত নয়, তাই এটি ওই একক কোষের ক্ষেত্রেই বরাদ্দ। তাহলে মোট কতগুলো কণা হলো? 2টো। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করতে গেলে ন্যূনতম 2টো কণার প্রয়োজন। আশা করি বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।